সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি তদ্ধিত প্রত্যয় নিয়ে। খুব সহজেই তদ্ধিত প্রত্যয়ের নিয়মগুলো শিখিয়ে দেব। তার আগে আমরা একটু জানি তদ্ধিত প্রত্যয় কাকে বলে। মনে রাখবে, একটি শব্দকে যদি আমরা দুটি অংশে ভাঙি তাহলে একটা পাবো প্রথম অংশ আর একটা পাবো দ্বিতীয় অংশ। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা শব্দকে যদি দুটি অংশে ভাঙি তাহলে ওই শব্দের প্রথম অংশ মূল অংশ হবে এবং এই প্রথম অংশটাকে ভাঙা যাবে না। তাহলে একটা শব্দকে যদি দুটি অংশে ভাঙি তাহলে কন্ডিশন হচ্ছে প্রথম অংশ মূল অংশ হতে হবে আর প্রথম অংশকে ভাঙা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই প্রথম অংশ যদি নাম কিংবা বিশেষ্য বোঝায় তাহলে এই দ্বিতীয় অংশের নাম হবে তদ্ধিত প্রত্যয়। দ্বিতীয় অংশের নাম কি হবে? তদ্ধিত প্রত্যয়। আর মনে রাখতে হবে, এই তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে ওই সম্পূর্ণ শব্দটিকে আমরা বলে দেব তদ্ধিতান্ত শব্দ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু বলছি, একটি শব্দকে যদি দুটি অংশে ভাঙি তাহলে ওই শব্দের প্রথম অংশ হতে হবে মূল অংশকে ভাঙা যাবে না। আর ওই প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায় তাহলে দ্বিতীয় অংশের নাম হবে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে সেটা তদ্ধিতান্ত শব্দ। এবার এই যে শব্দের মূল অংশ, এই শব্দের মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। শব্দের মূল অংশটাকে কি বলা হয়? প্রকৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা শব্দের মূল যে অংশ সেই মূল অংশটা হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতি হওয়ার কন্ডিশন হচ্ছে এটা শব্দের প্রথম অংশ হবে আর এটাকে ভাঙা যাবে না। ওকে, এখন আমরা একটু দেখি, যদি শব্দের প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝায় তাহলে ওই প্রথম অংশটাকে বলে দেব নাম প্রকৃতি। ওই প্রথম অংশটাকে কি বলে দেব? নাম প্রকৃতি। আর দ্বিতীয় অংশটা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমি আবার একটু বলি, আমরা প্রত্যয় নির্ণয় করার সময় সবসময় খেয়াল রাখব শব্দের প্রথম অংশের দিকে। যদি শব্দের প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝায় তাহলে ওই প্রথম অংশ হচ্ছে নাম প্রকৃতি আর দ্বিতীয় অংশ হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমি আরেকটু উদাহরণ দিই। মধুর, এই শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি মধু যোগ র। ওকে, আমরা একটা শব্দকে সরাসরি দুটি অংশে ভেঙে ফেললাম, মধু যোগ র। এখন এই মধু শব্দটিকে আর ভাঙা যায় না। মধু শব্দটিকে যদি ভাঙার চেষ্টা করি তাহলে এই শব্দটার আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে মধু হচ্ছে শব্দের মূল অংশ। মধু হচ্ছে শব্দের মূল অংশ। এখন আমরা কি কি কন্ডিশন দিয়েছি? শব্দের প্রথম অংশ যদি মূল অংশ হয় এবং ওই প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায় তাহলে ওইটাকে আমরা কি বলবো? নাম প্রকৃতি। আর নাম প্রকৃতি মানে এটাকে ভাঙা যাবে না, এটা শব্দের মূল অংশ। আর প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝালে দ্বিতীয় অংশটিকে কি বলবো? তদ্ধিত প্রত্যয়। ওকে, আর এই তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে সেই শব্দটিকে কি বলে দেব? তদ্ধিতান্ত শব্দ। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমি যদি এখন বলি চলন্ত, চলন্ত শব্দটিকে ভাঙলে আমি পাচ্ছি চল যোগ অন্ত। ওকে, এবার এই চলন্ত শব্দের মূল অংশটা কি? চল। এটাও কিন্তু মূল অংশ। চলন্ত শব্দটা এসেছে চল থেকে, এটা মূল অংশ। এবং এই চলন্ত এটাকেও ভাঙা যায় না, তাহলে এটা প্রকৃতি। ওকে, প্রকৃতি হওয়ার কন্ডিশন এটা শব্দের প্রথম অংশ হতে হবে, এটাকে ভাঙা যাবে না। ওকে, এখন আমরা দেখব প্রথম অংশটা দিকে। এখানে চল, এই চল কিন্তু এটা নাম বুঝায় না, বিশেষ্য বুঝায় না। চল এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায় তাহলে তাকে বলবো ক্রিয়া প্রকৃতি। আর
দ্বিতীয় অংশটা হবে কৃত প্রত্যয়। আমি আবার একটু বলে দিচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু একটু তাড়াতাড়ি লিখে নাও। আমি জাস্ট দেখছি যে আমার ফ্রেমে টোটাল ভিডিওটা আসে কিনা। ওকে, এসে গেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমি বলেছি, আমরা শব্দের প্রথম অংশটার দিকে সবসময় খেয়াল রাখব। যদি দেখি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড, তাহলে দ্বিতীয় অংশ হবে কৃত প্রত্যয়। আর শব্দের প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ হবে তদ্ধিত প্রত্যয়। জাস্ট আমরা শুধু দেখব শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে যদি কানেক্টেড বুঝায়, তাহলে দ্বিতীয় অংশটা হবে কৃত প্রত্যয়। আর এই কৃত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হয় সেটা হচ্ছে কৃদন্ত শব্দ। ওকে। আর যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বুঝায়, অর্থাৎ প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয়। এখন আমি যদি বলি দোকানদার, দোকানদার শব্দটিকে আমি ভাঙলে পাই দোকান যোগ দার। আমরা শব্দের প্রথম অংশটার দিক খেয়াল রাখি, তাহলে শব্দের প্রথম অংশ দোকান, এটা তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না। দোকান কোনো কিছুর নাম বোঝায়। যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বোঝায়, যদি প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝায়, তাহলে দ্বিতীয় অংশটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। এভাবে যদি আমি এখন বলি স্বাভাবিকভাবে বাঘা, বাঘ যোগ আ, তাহলে প্রথম অংশটার দিক খেয়াল রাখবো। এখানে শব্দের প্রথম অংশ বাঘ, এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না। তাহলে শব্দের প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, তাহলে ওটা নাম প্রকৃতি। আর প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝালে দ্বিতীয় অংশটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে সেটা তদ্ধিতান্ত শব্দ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তদ্ধিত প্রত্যয় নিয়মগুলোতে যাওয়ার আগে আমরা সবার আগে জানবো যে কখন বলবো এটা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত। আর সেটা টেকনিক আমি শিখিয়ে দিলাম। একটা শব্দকে সরাসরি দুটি অংশে ভেঙে দেখব। যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বুঝায়, যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না বুঝায়, তাহলে দ্বিতীয় অংশটা হবে তদ্ধিত প্রত্যয়। আর যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ হবে কৃত প্রত্যয়। তাহলে আমি আবার বলছি, যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না বুঝায়, অর্থাৎ প্রথম অংশ নাম বা বিশেষ্য বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ হবে তদ্ধিত প্রত্যয়। এবার তদ্ধিত প্রত্যয়ের নিয়মগুলো আমি আলোচনা করছি। তদ্ধিত প্রত্যয়ের যে নিয়মগুলো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করছি, তো এখন নিয়মগুলো আমি বলে দিচ্ছি। শব্দের শেষে যদি একার থাকে, শব্দের শেষে যদি একার থাকে, তাহলে একারের পরিবর্তে হবে ইয়া। একারের পরিবর্তে কি? ইয়া। কোন শব্দগুলোতে আমরা একটু দেখি, যেমন হলদে, এখানে মেইন শব্দ হচ্ছে হলুদ, আর শব্দের শেষে একটা এ আছে, তাহলে একারের পরিবর্তে ইয়া। এভাবে যদি আমি বলি মেটে, মেইন শব্দটা হচ্ছে মাটি, আর এই যে এ আছে শেষে, এর পরিবর্তে ইয়া। আমি একটু দ্রুত কথা বলবো এবং তাড়াতাড়ি আমাকে লিখতে হবে, কারণ অনেক কিছু শেখানোর আছে। এভাবে যদি আমি বলি বেলে, যেমন আমরা বলি বেলে মাটি, তাহলে মেইন শব্দ হচ্ছে বালি, আর শেষে এ আছে, এর পরিবর্তে ইয়া। জেলে, জেলে শব্দের অর্থ কি? যে জাল দিয়ে মাছ ধরে, তাহলে মেইন শব্দ হচ্ছে জাল, আর শেষে এ আছে, এর পরিবর্তে ইয়া। এভাবে আমি যদি একটার পর একটা শব্দ বলে যাই, যেমন শহুরে, মেইন শব্দ হচ্ছে শহর, আর এর পরিবর্তে ইয়া। নে, আমরা একটু দেখি নে শব্দের অর্থ কি। নে শব্দের অর্থ হচ্ছে যে নৌকা চালায়, যে নৌকা চালায়। আর নৌকার একটা সমর্থক শব্দ আছে, নৌকার একটা সমর্থক শব্দটা কি? না। যেমন ছোট্টবেলায় তোমরা ছড়া মুখস্থ করেছিলে,
না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বোদর নাচে। তাহলে ছোট্টবেলায় যে ছড়াটা মুখস্থ করেছে, না নিয়ে গেল বোয়াল মাছে, নৌকার একটা সমর্থক শব্দ হচ্ছে না, আর এই না থেকে শব্দ এসেছে নায়র। তাহলে মেইন শব্দটা হচ্ছে না, আর এই ই আছে, এর পরিবর্তে ইয়া। ঠিক এভাবে যদি আমি বলি মেয়ে, মেইন শব্দ মা, আর এখানে শেষে এ আছে, এর পরিবর্তে ইয়া, মাইয়া। আসলে আজকের যে মেয়ে, মানে এখন যে মেয়ে, সেই আগামী দিনের মা। সুতরাং মেয়েরাও কম নয়, তাদের পেটেই মানুষ হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি এ থাকে, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইয়া। এবং আমরা যদি দেখি প্রথম যে অংশটা, এই যে প্রথম অংশটা নাম বা বিশেষ্য বোঝায়, আর প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, তাহলে দ্বিতীয় অংশে প্রত্যয়ের নাম হবে তদ্ধিত প্রত্যয়। আর এই তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত হয়, সেই শব্দগুলোকে আমরা কি বলবো? তদ্ধিতান্ত শব্দ। ওকে, খুব দ্রুত লিখে নাও। এরপর আমি এখন পরবর্তী নিয়মটাতে যাচ্ছি। আমি একটু বারবার বলছি, খুব দ্রুত আলোচনা করতে হবে আমাকে, অনেক কিছু শেখানোর আছে। তো পরবর্তী নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। শব্দের শেষে যদি ওকার থাকে, শব্দের শেষে যদি আমরা ওকারটাকে এভাবে লিখি, ওকারের পরিবর্তে হবে উয়া। ওকারের পরিবর্তে কি হবে? উয়া। তাহলে আমরা একটু দেখি কোন শব্দগুলোতে উয়া হবে। যেমন একটু খেয়াল করি, যদি আমি এখন বলি মেছো, মেছো শব্দের মেন শব্দ হচ্ছে মাছ, এখানে ওকার আছে, ওকারের পরিবর্তে উয়া। ওকে, যে মাছ ধরে বা যে মাছ খায়। এভাবে যদি বলি গেছো, গেছো শব্দের মূল শব্দটা হচ্ছে গাছ, আর এখানে ও আছে, ওকারের পরিবর্তে উয়া। যদি আমি বলি বুনো, মেন শব্দ বন, শেষে ওকার আছে, ওকারের পরিবর্তে উয়া। যদি বলা হয় টেকো, মেইন শব্দ হচ্ছে টাক, আর ওকার আছে, ওকারের পরিবর্তে উয়া। মেঠো, মেইন শব্দটা মাঠ। ওকে, আর এখানে ও আছে, ওকারের পরিবর্তে উয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেঠো, এই মেঠো নামটা থেকেই আমার মা আমার নামটা রেখেছিলেন মিঠু, আর মিঠু থেকে শব্দটা এসেছে মৈঠিক। তো স্বাভাবিকভাবে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা তখন স্বাভাবিকভাবেই তার একটা মানে বেতার থেকে, রেডিও থেকে যে গান শুনতেন, আর সেই মানে রেডিওতে একটা পল্লী গীতির একটা জনপ্রিয় অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানটার নাম ছিল মেঠোর গান। তো মেঠোর গান মানে মেঠো পথের গান, পল্লী গীতি। তো মেঠোর গান, এটাকে শোনাতো মিঠুর গান। তো সেই মিঠু থেকে আমার মা নামটা রাখেন মিঠু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এভাবে যদি আমি বলি দেতো, দেতো শব্দটা আসছে দাঁত থেকে, দাঁত, আর এখানে ও আছে, ওকারের পরিবর্তে উয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি ওকার থাকে, তাহলে ওকারের পরিবর্তে কি হবে? উয়া হবে। এখন আমি যদি বলি ভেতো, ভেতো, ভেতো শব্দের অর্থ কি? যে ভাত খায়। ওকে, তাহলে মেন শব্দ ভাত, আর ওকারের পরিবর্তে উয়া। ঠিক আছে, তো আমরা এবার পরবর্তী নিয়মটাতে যাই। শব্দের শেষে যদি ইমা উচ্চারিত হয়, ইমার পরিবর্তে হবে ইমন। ইমার পরিবর্তে কি হবে? ইমন। তাহলে একটু দেখি, তো শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে। তখন ধরনের শব্দে আমি একটু দেখি, নীলিমা, এই যে শেষে একটা ইমা উচ্চারিত হয়, তাহলে মেন শব্দ নীল, আর ইমার পরিবর্তে ইমন।
মহিমা, মেইন শব্দ মহৎ, আর এখানে ইমা আছে, ইমার পরিবর্তে ইমন। যদি আমি বলি গরিমা, গরিমা অর্থ কি? গর্ব, গৌরব, অহংকার। মেইন শব্দটা গুরু, আর শেষে ইমা আছে, ইমার পরিবর্তে ইমন। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো মেইন শব্দ হচ্ছে গুরু, গুরু থেকে কি? গরিমা, কারণ একজন গুরুর গৌরব, অহংকার সবচেয়ে বেশি থাকে। তো এভাবে আমি যদি এখন বলি কালিমা, মেইন শব্দ কালী, আর ইমার পরিবর্তে ইমন। লালিমা, মেইন শব্দ লাল, আর ইমার পরিবর্তে ইমন। আমি যদি এখন বলি দ্রাঘিমা, মেইন শব্দ হচ্ছে দীর্ঘ, আর এই যে শেষে ইমা উচ্চারিত হয়, ইমার পরিবর্তে ইমন। স্বাভাবিকভাবে যদি এখন বলি তনিমা, মেইন শব্দ তনু, তনু শব্দের অর্থ হচ্ছে শরীর, তাহলে ইমার পরিবর্তে ইমন। এখন শব্দের শেষে ইমা থাকলেই আমরা ইমন বলতে পারবো না, কন্ডিশন আছে। যেমন নীলের সঙ্গে কানেক্টেড নীলিমা, মহতের সঙ্গে মহিমা, গুরুর সঙ্গে গরিমা। এখন আমি যদি বলি রহিমা, আমি যদি এখন বলি হালিমা, এখন আমি এগুলোর শেষে তো ইমা আছে, এগুলোর শেষে ইমা আছে, কিন্তু এগুলো হবে না। এখন আমি যদি বলি রহি যোগ ইমন, কিছু হইল? এই রহির সঙ্গে রহিমার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তো ইমা থাকলে ইমন বলা যাবে না। আগে দেখতে হবে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের একটা কানেকশন আছে কিনা, সম্পর্ক আছে কি না। তো তদ্ধিত প্রত্যয়ের গাড়ি ছুটছে, আমি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, এবং এটাও আমার মাথায় টার্গেট যে স্বাভাবিকভাবে অনেক বড় ভিডিও, অনেক বড় হয়ে গেলে সাধারণত ক্লান্তি এসে যায়, যে কারণে একটু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। শব্দের শেষে যদি মান থাকে, মানের পরিবর্তে হবে মতফ, মানের পরিবর্তে কি? মতফ। তো এখানে একটা কন্ডিশন আছে, এই মান বিশিষ্ট শব্দের দ্বারা আছে অর্থ বুঝাইতে হবে, আছে অর্থ বুঝাবে। যদি আছে অর্থ না বুঝায় তাহলে মানের পরিবর্তে মতফ হবে না। যেমন বুদ্ধিমান, বুদ্ধিমান শব্দের অর্থ কি? যার বুদ্ধি আছে, তাহলে বুদ্ধি আর মানের পরিবর্তে মতফ। শক্তিমান, যার শক্তি আছে, তাহলে শক্তি আর মানের পরিবর্তে মতফ। এভাবে যদি আমি বলি খ্যাতিমান, ওকে, খ্যাতিমান, তাহলে মেন শব্দ খ্যাতি, যার খ্যাতি আছে, তাহলে মানের পরিবর্তে মতফ, তাই না? আমি যদি এখন বলি শ্রীমান, শ্রীমান শব্দের অর্থ কি? যার শ্রী আছে, শ্রী মানে সৌন্দর্য, তাহলে শ্রী আর মানের পরিবর্তে মতফ। তো মান থাকলেই আমরা মতফ বলতে পারবো না। যেমন এখন আমি যদি বলি অপমান, এখানেও তো মান আছে, আমি কি বলতে পারি যার অপ আছে? বলা যায় না। তাহলে মান থাকলেই কিন্তু মতফ হবে না। আর একটা ব্যাপার আছে, আমি যদি এখন বলি চলমান, চলমান, এখানেও তো মান আছে, কিন্তু মনে রাখতে হবে, আমি শুরুতেই আলোচনা করেছি, চলমান এই শব্দটার ভাঙলে কি পাই? আমি একটু এখান থেকে দিয়ে দিচ্ছি। চল, আমি যদি এটাকে ভাঙি, চল যোগ মান, যদিও কৃত প্রত্যয়ে মানের পরিবর্তে ব্যবহার করতে হয় শান্স, সেটা কৃত প্রত্যয়ের উপর আমার ভিডিও আছে চমৎকার, সেই ভিডিওটা দেখে নিতে পারো। খুবই সুন্দর একটা ভিডিও আছে কৃত প্রত্যয়ের উপর, খুব সহজেই কৃত প্রত্যয়কে আমি জটিল কৃত প্রত্যয়কে সহজ করে দিয়েছি, খুব স্মার্ট উপায়ে শিখিয়ে দিয়েছি, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলমান শব্দটাকে ভাঙলে কি পাই? চল যোগ মান, আর কৃত প্রত্যয়ের ক্ষেত্রে শান্স। তো শান্স হয় কখন? মানে কোনো কিছু চলছে, হচ্ছে, ঘটছে। তো কোনো কিছু চলছে, হচ্ছে, ঘটছে বুঝালে মানের পরিবর্তে শান্স হয়। তো চলমান মানে কি? যেটা চলছে,
তো এটা তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। আর আমি তোমাদের শিখিয়েছিলাম যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বোঝায় তাহলে দ্বিতীয় অংশটাকে আমরা কি বলে দেব? কৃত প্রত্যয় দ্বারা। কৃত প্রত্যয়। তো এটা তো কৃদন্ত শব্দ, এটা তো কৃত প্রত্যয় দ্বারা গঠিত। আর এই যে বুদ্ধি, শক্তি, খ্যাতি, শ্রী, এই যে প্রথম অংশটা, এগুলো কিন্তু ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না। আমি বারবার বলছি যে প্রত্যয় নির্ণয় করার সময় সবসময় প্রথম অংশটার দিক খেয়াল রাখবো। যদি দেখি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড আছে, সম্পর্কিত আছে, দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয় কিন্তু চলমান, এটা তো প্রথম অংশ তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। আর প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড থাকলে দ্বিতীয় অংশ কখনোই তদ্ধিত প্রত্যয় হবে না, ওটা হবে কৃত প্রত্যয়। এভাবে আমি যদি এখন বলি, আরো যদি কিছু ব্যতিক্রম দিই, কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন ভাসমান, এখানেও তো ভাস আছে, এখানেও তো মান আছে, কিন্তু পার্থক্য কোথায়? ভাস যোগ, এই যে আমি যদি এখানে বলি ভাস যোগ মান, বা মানের পরিবর্তে আমরা কি বলবো? শান্স। তো ভাসমান অর্থ কি? যা ভাসছে। ভাসমান অর্থ কি? যেটা ভেসে চলছে। তাহলে এটা তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। আর প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড হলে দ্বিতীয় অংশ কি? কৃত প্রত্যয়। তো মান থাকলেই আমরা মত বলতে পারবো না। আমাকে দেখতে হবে প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বুঝায় তাহলে দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয়, আর প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায় তাহলে দ্বিতীয় অংশ কৃত প্রত্যয়। যদি আমি এখন বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি বান থাকে তাহলে বানের পরিবর্তে হবে বতুপ। ওকে, শব্দের শেষে বান থাকলে বানের পরিবর্তে কি হবে? বতুপ হবে। এখানেও কন্ডিশন আছে, এই বান বিশিষ্ট শব্দের দ্বারা আছে অর্থ বুঝাইতে হবে, আছে অর্থ বুঝাবে। যেমন ওই যে মান বিশিষ্ট শব্দের দ্বারা আছে অর্থ বুঝায়, এখানেও বান বিশিষ্ট শব্দের দ্বারা আছে অর্থ বুঝাবে। আমি যদি এখন বলি আদর্শবান, যার আদর্শ আছে, ওকে, যার আদর্শ আছে, বানের পরিবর্তে বতুপ। ঠিক আছে, এভাবে যদি বলি নীতিবান, যার নীতি আছে, তাহলে বানের পরিবর্তে বতুপ। দয়াবান, যার দয়া আছে, তাহলে বানের পরিবর্তে বতুপ। যদি বলা হয় রুচিবান, যার রুচি আছে, তাহলে বানের পরিবর্তে কি হবে? বতুপ। তাহলে আছে অর্থ বুঝাইতে হবে। এখন বান থাকলেই আমি সব জায়গায় বলতে পারবো না। এখন আমি যদি বলি সাবান, এটা হবে না। কেন? এখানে বান আছে অর্থ বুঝায় না। আমি কি বলতে পারি যার সা আছে? এটা তো বলা যায় না, তাহলে সাবান হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি এখন ভগবান, এটা হবে ভগযোগ বান। এই ভগ মানে কি? সৃষ্টি, আর যিনি সৃষ্টি করেন তিনি ভগবান স্বাভাবিকভাবে। ওকে, তাহলে এটা হবে, মানে যার জগৎ আছে, যার সৃষ্টি আছে, আর যিনি সৃষ্টি করেন তিনি স্রষ্টা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এখন বলি আমি পরবর্তী নিয়ম, যদি শেষে স্বাভাবিকভাবে বিন বলে একটা প্রত্যয় আছে, বি, যদি শেষে বি থাকে, শব্দের শেষে যদি ব দীর্ঘ ইকার থাকে তাহলে বয়রসিকার ন হবে, বিন প্রত্যয়। যেমন এখানেও আছে অর্থ বুঝাবে, আছে অর্থ বুঝাবে, আছে অর্থ বুঝাবে। যেমন মেধাবী, এটা শেষে ব দীর্ঘ ইকার আছে। মেধাবী মানে কি? যার মেধা আছে, তাহলে মেধা, আর এই বৈদীর্ঘিকারের পরিবর্তে বিন, রস্বীকার, বিন। ওকে, এভাবে যদি বলে মায়াবী, যার মায়া আছে,
বীর পরিবর্তে বিন। এখন যদি আমি বলি তপস্বী, তপস্বী, এখানে আমি একটু বলে দিই, আসলে এটাও ব তো দুইটা, ব আছে কয়টা? দুইটা, একটা বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তঃস্থ ব, একটা বর্গীয় ব আর একটা অন্তঃস্থ ব। এখন বর্গীয় ব আর অন্তঃস্থ ব এর মধ্যে কোথায় পার্থক্য? বর্গীয় ব এখানে বয়ের উচ্চারণ হয়, বয়ের উচ্চারণ হয় বর্গীয় বতে, আর অন্তঃস্থ বতে বয়ের উচ্চারণ হয় না। তাহলে এখন আমি যদি বলি স্বাভাবিকভাবে এখানে আমি যদি এখান থেকে বলি বর্গীয় ব সম্বল, তো সম্বল এখানে বয়ের উচ্চারণ হয়, যদি বয়ের উচ্চারণ হয় তাহলে বর্গীয় ব। যেমন মায়াবী, মেধাবী, মায়াবী মেধাবী, এখানে বয়ের উচ্চারণ হয় বর্গীয় ব। আর অন্তঃস্থ ব হচ্ছে, আমি যদি এখন বলি স্বাধীন, কিংবা আমি যদি বলি স্বাদ, এখানে ব আছে কিন্তু বয়ের উচ্চারণ হয় না। যদি বয়ের উচ্চারণ না হয় ওটা অন্তঃস্থ ব, আর বয়ের উচ্চারণ হলে ওটা বর্গীয় ব। এখন মায়াবী মেধাবী এখানে বয়ের উচ্চারণ হয় বর্গীয় ব, আর তপস্বী এখানে ব আছে কিন্তু বয়ের উচ্চারণ হয় না, তাহলে এটা অন্তঃস্থ ব। তাহলে এটাও কিন্তু ব দীর্ঘ ইকার, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো তপস, আর এই যে বি, এই যে ব দীর্ঘ, তপস কিন্তু আমি আলাদা করে আনলাম, আর বাকি বি, বির পরিবর্তে বিন। অনেক বইয়ে সন্ধির নিয়মে এই শয়ের পরিবর্তে বিসর্গ দিয়েছে, সজাত বিসর্গ, সদি বিসর্গ দিলেও হবে, কোনো ব্যাপার না। তো আমি যদি এখন বলি যশস্বী, যশস্বী, তো স্বাভাবিকভাবে যশস, আর এই যে বি, ওকে, এই বি ব দীর্ঘ ইকারের পরিবর্তে বিন, অথবা এই সন্ধির নিয়মে শয়ের পরিবর্তে বিসর্গ সন্ধির উপর আমার ক্লাস আছে, চাইলে দেখে নিতে পারো, অনেক সুন্দর করে আলোচনা করেছি। শয়ের পরিবর্তে বিসর্গ এটা দিলেও হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি বি থাকে তাহলে বিন। এভাবে শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, ওকে, দীর্ঘ ইকার, তাহলে দীর্ঘ ইকারের পরিবর্তে ইন হবে, ইন, ঠিক আছে। এখানেও কন্ডিশন আছে, দীর্ঘ ইকার বিশিষ্ট শব্দের দ্বারা আছে অর্থ বোঝায়, আছে অর্থ বোঝায়। এখন আমি যদি বলি কর্মী, কর্মী অর্থ কি? যার কর্ম আছে, মেন শব্দ কর্ম। এখন এই যে শেষে দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকারের পরিবর্তে ইন, ওকে। স্বাভাবিকভাবেই এই কর্মী, আমরা যদি এখন এরকম আরো কিছু উদাহরণ দিই, সুখী, যার সুখ আছে, তাহলে শেষে দীর্ঘ ইকার আছে, ইন। তো আমরা এভাবে যদি একটা পর একটা শব্দ আমরা বলে যাই, তো স্বাভাবিকভাবে দুঃখী, যার দুঃখ আছে। তো মনে রাখবে, শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে দীর্ঘ ইকারের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইন। তো আমরা আরো কিছু নিয়ম শিখি শব্দের শেষে, কারণ এরপরে আমি আরো অনেকগুলো গ্রুপ, এগুলো তো মোটামুটি সহজ, এরপরে আমি গুরুত্বপূর্ণ আরো উদাহরণ দেব। শব্দের শেষে যদি টে থাকে, টের পরিবর্তে হবে টিয়া। যেমন ভাড়াটে, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? ভাড়া যোগ টিয়া। এভাবে ঝগড়াটে, ঝগড়াটে, এই যে টে আছে, তাহলে কি পাবো? ঝগড়া যোগ টিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি ইষ্ঠ বলে প্রত্যয় আছে, ইষ্ঠ, ইষ্ঠ প্রত্যয়, যেমন গরিষ্ঠ, শেষে একটা ইষ্ঠ আছে, মেন শব্দ গুরু আর ইষ্ঠ। এভাবে যদি বলি লঘিষ্ঠ, তাহলে মেন শব্দ লঘু, ইষ্ঠ, ওকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব দ্রুত একটু
লিখে নিতে হবে। আমি বারবার বলছি অনেক কিছু, এগুলো মানে এগুলোর পরেও আরো আরো অনেক কিছু আলোচনা করার আছে। তো দেখি, শব্দের শেষে যদি ব থাকে, বয়ের পরিবর্তে আমরা এই যুক্ত বর্ণটা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে ব থাকলে বয়ের পরিবর্তে আমরা এই যুক্ত বর্ণটা আলোচনা করব। অনেক বই, কিছু বই, অনেক বইয়ে না, অল্প কয়েকটা বইয়ে এই যুক্ত বর্ণটার পরিবর্তে অ দিয়েছে। ওকে, কিন্তু ম্যাক্সিমাম বই হচ্ছে বয়ের পরিবর্তে এই যুক্ত বর্ণটা। তো এখন আমি যদি বলি মানব, দানব, রাঘব, বাস্তব, বান্ধব, লাঘব। ওকে, আবার আমি যদি এখান থেকে কিছু উদাহরণ দিই, আচ্ছা আমি আগে এইগুলো একটু ব্যাখ্যা দিয়ে নিই, কারণ আমার হোয়াইট বোর্ড জুড়েও একটা জায়গা সীমা আছে। তো এই যে ব আছে, প্রতিটা শব্দে ব আছে। এখন আমরা কি করব, এই বয়ের পরিবর্তে, সবগুলোতে বয়ের পরিবর্তে আমি এটা বসিয়ে নিলাম। ওকে, সবগুলো শব্দে বয়ের পরিবর্তে এই যে ব আছে, আমরা প্রতিটা শব্দে বয়ের পরিবর্তে এই যুক্ত বর্ণটা বসিয়ে নিব। ঠিক আছে? তো তোমরা চাইলে এই যুক্ত বর্ণটার পাশে এভাবে একটা ব্র্যাকেট দিয়ে অ দিতে পারো, যেহেতু কিছু বইয়ে এরকম আছে। ওকে, এখন প্রতিটা শব্দে বয়ের পরিবর্তে আমি এই যুক্ত বর্ণটা বসিয়ে দিলাম। তাহলে বাকি থাকলো কি? মান, দান, রাগ, বাস্তব, বান্ধ, লাগ। এখন এই যে ব বাদে যে অংশটা থাকবে, ব বাদে যে অংশটা থাকবে, সেখানে কিন্তু একটা স্বরধ্বনি কি আছে? আ। এই যে ব বাদে যে অংশটা আছে, কি আছে? আ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম আবিশিষ্ট শব্দাংশের, ম্যাক্সিমাম আবিশিষ্ট শব্দাংশ সেটা অ হয়ে যায়, অর্থাৎ এই আকারটা বাদ হয়ে অ হয়ে যায়, অর্থাৎ আকার বাদ যায়। সহজ কথা, এই যে একটা আকার আছে, এই আকারটা বাদ হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত হয়েছে, সেখানে এই যে আ যে অংশটা থাকে, প্রথম দিকে যা থাকে, আটা বাদ হয়ে যায়। তাহলে আ বাদ দিলে আমরা কি পাই? মন। আর এই যে আ বাদ দিলাম, এই আয়ের পরিবর্তে প্রতিটা অংশের শেষে রস্যকার, আয়ের পরিবর্তে কি? রস্যকার। ওকে, এই যে দান, আ বাদ দিলে দন, শেষে রস্যকার। আ বাদ দিলে রগ, শেষে রস্যকার। আ বাদ দিলে বস্ত, শেষে রস্যকার। আ বাদ দিলে বন্ধ, শেষে রস্যকার। আ বাদ দিলে লগ, শেষে রস্যকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা শিখব সেটা হচ্ছে বয়ের পরিবর্তে যুক্ত বর্ণ দেব, আর এরপরে যে অংশটা থাকবে সেই অংশের আ বাদ দিয়ে কি করব? একটা রস্যকার দিয়ে দেব। এখন আমি আরো অনেকগুলো উদাহরণ দিচ্ছি, একটু দেখি, একটু খুব দ্রুত লিখে নিতে হবে। আমি আরো কিছু উদাহরণ এখানে দিব। এখন আমি যদি বলি কৌরব, গৌরব, ওকে, পাণ্ডব, কিংবা আমি যদি বলি পার্থিব। এখানে তো আ নেই। আচ্ছা, তার আগে একটু দেখি, এই যে ব আছে, বয়ের পরিবর্তে এই যুক্ত বর্ণটা বসিয়ে নিলাম। বয়ের পরিবর্তে এই যুক্ত বর্ণটা আমরা বসিয়ে নিলাম। বয়ের পরিবর্তে যুক্ত বর্ণটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আগেই, তাতে আমার সুবিধা হবে। তাহলে ব বাদ দিলে শব্দটা থাকে কৌরব, ব বাদ দিলে থাকে ব বাদ দিলে থাকে কি? গৌরব, ব বাদ দিলে থাকে পাণ্ডব, ব বাদ দিলে থাকে পার্থী। তাহলে বয়ের পরিবর্তে আগে আমি এটা বসিয়ে নিলাম। এখন আমাকে দেখতে হবে, এখানে তো আকার নাই। আগের অংশগুলোতে কিন্তু আকার ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের অংশগুলোতে কি ছিল? আকার ছিল, তাই না? তো আগের অংশগুলোতে আকার ছিল, সহজে আমরা আকার বাদ দিয়ে রস্যকার দিয়ে দিয়েছি।
কিন্তু এখন ব বাদ দিয়ে যে অংশটা এখানে আছে ও, কি আছে, এই যে ব বাদ দিয়ে এখানে আছে ঔকার। ওকে, এটার কথা আমি বলছি পরে। এখন আমরা এইখানে কিছু বিষয় জানবো। এই যে ও শব্দটা ভাঙলে কি পাওয়া যায় মনে রাখবে, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এই যে ও আছে, ও ভাঙলে আমরা কি পাই, অ যোগ রস্যই কিংবা ও যোগ রস্যই, সরি, অ যোগ রস্যু বা ও যোগ রস্যু, আমরা যেভাবে বলি। আবার যেমন ওই ভাঙলে আমরা কি পাই, অ যোগ রস্যই অথবা ও যোগ রস্যই, তাই তো? মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত হয়, এই যে ও এবং ওই ওই এবং ও, এই দুইটা বর্ণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এই অটা বাদ দিয়ে শুধু এই ইটা রাখবে, আবার উটা রাখবে। আমি আরো একটু সহজ করে দিই, যেমন এখানে ও আছে, তা ওটাকে ভাঙলে কি পাই, অ যোগ রস্যু বা ও যোগ রস্যু। আমরা প্রথম যে বর্ণটা এটা রাখবো না, আমরা শুধু রস্যুকারটা রাখবো, রস্যুকার। তার রস্যুকারটাকে দিলে এরকম হয়। আবার ওই ভাঙলে অ যোগ রস্যই বা ও যোগ রস্যই, আমরা প্রথম বর্ণটা রাখবো না, আমরা রাখবো রস্য ইকার। তাহলে রস্য ইকারটাকে আমরা এইভাবে লিখি। ওকে, তাহলে এখন ও আমরা কি রাখবো, এই যে শুধু রস্যুকারটা রেখে দেব। তাহলে দেখি, এই যে কয়ের সঙ্গে রস্যুকার দিয়ে দিলাম, ওকার বাদ দিয়ে দিলাম। আমি আবার বলি, তো প্রত্যয় এগুলোকে গুণ বৃদ্ধি এরকম নাম দেওয়া হয়েছে, তো এগুলো মুখস্থ করার দরকার নেই, যে গুণ বৃদ্ধি সহজ কথা। ও ভাঙলে অযোগ রস্যু বা ওযোগ রস্যু, অ বাদ দিয়ে দেবো, শুধু রস্যুটা রাখবো। যেমন এখানে এখানে আমরা অ বাদ দিয়ে দিলাম, শুধু রস্যু। তাহলে এই যে কয়ের সঙ্গে রস্যুকারটা যুক্ত করে দিলাম, আর বাদ বাকি র। এখন ব্যাপার হচ্ছে শেষেও একটা রস্যুকার দিতে হবে। কারণ কেন দিতে হয়, কারণ কুরুক্ষেত্র যুদ্ধ, হিন্দু ধর্মে মহাভারতের সেই বিখ্যাত যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ। আর কৌরব বলা হয় কুরু বংশে যে জন্মগ্রহণ করে কৌরব, যেমন ধনুর বংশে যে জন্মগ্রহণ করে দানব, রঘু বংশে যে জন্মগ্রহণ করে রাঘব, পাণ্ডুর বংশে যে জন্মগ্রহণ করে পাণ্ডব, এভাবে নামগুলো এসেছে, বংশধর বোঝায়। তাহলে কুরু বংশে যে জন্মগ্রহণ করে কৌরব, তাহলে মেন শব্দটা কুরু। আমার কয় রস্যকার রয় রস্যকার তেমনি হবে, কারণ মেন শব্দটা কুরু আছে। এভাবে এখানে ও আছে, তো ও যদি থাকে তাহলে অ বাদ দিয়ে দেব, তাহলে বাকি থাকে রস্যু। এই যে গয়ের সঙ্গে রস্যকার দিয়ে দিলাম, এই রস্যকারটা। তারপরে শব্দটা কি আছে, গুড়। এখন গুড় বলে তো শব্দ না, শেষে একটা রস্যকার আসবে, গুরু। কারণ আমরা দেখেছি বয়ের পরিবর্তে যদি এই যুক্ত বর্ণটা আসে, তাহলে এই যুক্ত বর্ণটার আগে একটা রস্যকার দিতে হয়, একটু আগে দেখিয়েছি। যেমন মানব ভেঙে আমরা কি পাই, মনোযোগ, এই যুক্তবর্ণটা, এই যুক্তবর্ণটার আগের অংশে একটা রস্যকার দিতে হয়। ওকে, সেই হিসেবে আমরা রস্যকার দিলাম। পাণ্ডব, এখানে আমি আকার বাদ দিতে পারবো না, কারণ আমার মেইন শব্দটা হচ্ছে পাণ্ডু, মেইন শব্দটা কি পাণ্ডু। আর এই যুক্তবর্ণের আগে তো একটা রস্যকার দিতেই হয়, এই যে রস্যকার দিতে হয় পাণ্ডু। ব্যতিক্রম হচ্ছে এটা, এটা কোনো নিয়ম মানবে না, কারণ এটার মেইন শব্দ হচ্ছে পৃথিবী, এটার মেইন শব্দটা কি, পৃথিবী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দের শেষে যদি ব থাকে, তাহলে বয়ের পরিবর্তে এই যুক্ত বর্ণটা হবে। ওকে, এবার একটু দেখি, শব্দের শেষে যদি জফলা থাকে, শব্দের শেষে যদি জফলা থাকে, আমরা জফলাটাকে কিভাবে লিখি, এভাবে লিখি। ওকে, তাহলে শব্দের শেষে যদি জফলা থাকে, তাহলে এই যুক্ত বর্ণটা দিয়ে একটা জফলা দিয়ে দেব। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি জফলা থাকে, তাহলে জফলার পরিবর্তে আমরা এই যুক্ত বর্ণটা দিয়ে আমরা একটা জফলা দিয়ে দেব। তো উদাহরণগুলো আমি দিচ্ছি। যেমন দারিদ্র, সারল্য, সৈন্য,
ওকে, সৈন্য। এখন আমি যদি বলি, একটু দেখি, সারল দারিদ্র, বা আমি যদি এইভাবে বলি একটু দৈত্য, আরো কিছু উদাহরণ দিই, দিয়ে তারপরে একসঙ্গে আদিত্য, সৌজন্য, সৌভাগ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা শব্দে যদি আমি বলি সাহিত্য, কত কিছু বলা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা শব্দে আমি জফলা দিয়েছি। এখন এই জফলার পরিবর্তে আমার এটা বসাতে হবে প্রত্যয় হিসাবে। তাহলে দেখি, আমি কিন্তু একটু আগে বলেছি যে প্রথম দিকে যে আকারটা থাকে, তো ম্যাক্সিমাম তদ্ধিত প্রত্যয় দ্বারা যে গঠিত শব্দ, সেই আকারটা বাদ হয়ে যায়। কেন বাদ হয়ে যায় আমি বারবার বলছি। এই যে আসলে এটা এর সঙ্গে একটা আকার, এই আকারটা বাদ হয়ে যায়। তাহলে এই আকার বাদ দিলে আমার শব্দটা কি থাকে? দরিদ্র। আর এই জফলার কারণে আমি এই যুক্ত বর্ণটা বসিয়ে দেব, জফলার কারণে। সারল্য, আকার বাদ দিলে সরল। আর আমাদের তো বোঝা যায় মেইন শব্দটা রাখতে হবে, মেইন শব্দ সরল, আর জফলার পরিবর্তে এই যুক্ত বর্ণটা। সৈন্য, এই যে এক্ষেত্রে মেইন শব্দটা কি? যদিও ওই, এটাকে ভাঙলে আমরা কি পাই? অযোগ রস্যই। কিন্তু এখানে কিন্তু এই যে ওই, আমরা এই নিয়মটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে মেইন শব্দ হচ্ছে সেনা। সেই সেনাটা রাখতে হবে। আর জফলার পরিবর্তে এটা দৈত্য। এই ক্ষেত্রে আবার নিয়মটা আমরা যদি চালু করি, এই যে ওই ভাঙলে আমরা কি পাই? অযোগ রস্যই বা ওযোগ রস্যই। তাহলে আমরা বাদ দিলে কি থাকে? রস্যই। তাহলে রস্যই বলতে রস্যইকার, এই যে রস্যইকার। তাহলে দয়ের সঙ্গে রস্যইকার দিলাম। এই যে মেইন শব্দ দিতি, এটা জানতে হবে, একটু প্র্যাকটিস করলে এটা পারবে যে দৈত্য শব্দটা হচ্ছে দিতি থেকে। আর এই জফলার পরিবর্তে এই যুক্ত বর্ণটা আদিত্য। আদিত্য, এখানে যে আছে, বাদ দিয়ে দেব, তাহলে অদিতি। অর্থাৎ থাকলে করে দেবো। ম্যাক্সিমাম শব্দেই আমরা দেখবো যে মেইন শব্দ আসে কিনা, বাদ দিলে মেইন শব্দটা আসে কিনা। তাহলে বাদ দিলে অদিতি, আর এই যুক্ত বর্ণটা এটা। তো স্বাভাবিকভাবে দ্বিতীয় আর অদ্বিতীয়ের মধ্যে পার্থক্য আছে। হিন্দু ধর্মে দ্বিতীয় হচ্ছে দৈত্যদের মা, আর অদিতি হচ্ছে দেবতাদের মা, এরকম ব্যাখ্যা আছে। ঠিক আছে? তো সৌজন্য, তো আমি কি বলেছিলাম? এখানে আছে ও ভাঙলে কি পাই? অযোগ রস্যই বা ওযোগ রস্যই। তাহলে বাদ দিয়ে দেব। তাহলে ও ভাঙলে কি পাওয়া যায়? অযোগ রস্য। খুব দ্রুত আলোচনা করতে হচ্ছে। তো ও ভাঙলে কি পাই? অযোগ রস্য বা ওযোগ রস্য। তাহলে বাদ দিলে থাকে রস্যু, অর্থাৎ রস্যুকার। তাহলে এর সঙ্গে রস্যুকার দিয়ে দিলাম। সুজন। সুজন মানে কি? ভালো মানুষ। ওকে। আর এই জফলার পরিবর্তে এই যুক্ত বর্ণটা দিয়ে দিলাম। এভাবে সৌভাগ্য, সেই একই নিয়মে, এই যে অযোগ রস্যু, বাদ দিই, রস্যুকারটা এর সঙ্গে যুক্ত করে দিই। শুভক। শুভক মানে ভাগ্যবান, ভালো। আর এই জফলার পরিবর্তে এটা বসিয়ে দিলাম। তো আরো 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 অনেক অনেক করা যায়। তো সাহিত্য, মেইন শব্দ, এই যে বাদ দিব, বাদ দিলে সহিত, জফলার পরিবর্তে এটা। গ্রাম্য, গ্রাম, এগুলো সহজ, এগুলো এই যে। ওকে। আমি যদি বলি কাব্য, এটার আবার ব্যতিক্রম আছে, কারণ কাব্য আমার দেখতে হবে কাব্য কাকে বলে। কবি যা লিখেন সেটা কাব্য। তাহলে মেইন শব্দ কবি, আর জফলার পরিবর্তে আমার এই যুক্তমানটা বসাতে হবে। এইখানে একটা ব্যাপার আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জফলা দেখলেই এই প্রত্যয় ব্যবহার করা যাবে না। আগে দেখতে হবে যে প্রথম অংশটা, আমি বারবার বলছি, প্রথম অংশ, এই যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশ কিন্তু ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না। যদি প্রথম অংশের সঙ্গে, যদি শব্দের প্রথম অংশের, আমি সহজ কথায়, শব্দের প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না বোঝায়, শব্দের প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না বোঝায়,
তাহলে দ্বিতীয় অংশটা তদ্ধিত প্রত্যয়। এখন আমি যদি বলি হাস্য, হাস্য, তো হাস্য, হাস্য শব্দটা কোথা থেকে আসছে? হাস, আর এই জফলা অন্তস্থ জ, এই হাস মানে কি? হাসা। তো হাসা এটা তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। এটা কি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না? আমি যদি এখন বলি লেখ্য, তো এটাকে ভাঙলে পাই লেখ বা লিখ, আর এই জফলার পরিবর্তে অন্তস্থ জ। এখন ব্যাপার হচ্ছে লেখ্য, লেখ বা লিখ, এই যে লেখা লিখা, এটা তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। তো প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায়, যেমন হাস্য, হাস, হসও হতে পারে, হস ধাতু, ঠিক আছে? তো হাস, লেখ বা লিখ এগুলো তো ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। তো প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রত্যয় ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা শুধু জফলার পরিবর্তে অন্তস্থ জটা বসিয়ে দেব। ওকে, এবার যদি এখন বলি শব্দের শেষে যদি হ্রস্ব ইকার, ওকে, এভাবে লিখি, তাহলে হ্রস্ব ইকারের পরিবর্তে হবে এই যে, ওকে, শব্দের শেষে হ্রস্ব ইকার থাকলে হ্রস্ব ইকারের পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। তাহলে দেখি রাবণী, মেইন শব্দ হচ্ছে রাবণ, আর এখানে হ্রস্ব ইকার আছে, হ্রস্ব ইকারের পরিবর্তে এটা। রাবণী কাকে বলে? রাবণের পুত্র, বংশধর বোঝায়। এই যে হ্রস্ব ইকার, এটা কোন অর্থে বুঝাবে? বংশধর, বংশধর অর্থে। দশরথী, ওকে, বংশধর বা যার থেকে জন্ম নেয়। তো এই যে হ্রস্ব ইকার, এটা ব্যবহারের বা সব জায়গায় গণহারে ব্যবহার করা যাবে না, যার থেকে জন্মগ্রহণ করে বা যার বংশধর। দশরথী, মেন শব্দ দশরথ, আর এখানে ই আছে, ইয়ের পরিবর্তে দশরথের বংশধর, দশরথ থেকে জন্ম নিয়েছে। এভাবে যদি আমি এখন বলি সৌমিত্রী, ওকে, সৌমিত্রী যদি বলি, এই যে শেষে একটা ইকার আছে, হ্রস্ব ইকার, তাহলে এখানে মেইন শব্দ হচ্ছে সুমিত্রা, ওকে, মেইন শব্দ সুমিত্রা, লক্ষণের মা, তো রামের ভাই লক্ষণ, লক্ষণের মা সুমিত্রা। আর এই যে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকারের পরিবর্তে। এখন ব্যাপার হচ্ছে আমি যদি এখন এইখানে দিতাম এরকম সৌমিত্র, শব্দটা যদি আমি সৌমিত্র বলতাম, তাহলে তো এখানে জফলা আছে, আর জফলা থাকলে আমার কি দিতে হতো? সুমিত্রা, আর এই জফলার পরিবর্তে আমাকে এটা দিতে হবে, ঠিক আছে? শব্দের শেষে যদি অন্তস্থ জয়ের উপর রেপ থাকে, এরকম শব্দের শেষে যদি অন্তস্থ জয়ের উপর রেপ থাকে, তাহলেও আমার এই যুক্তবর্ণের পরে একটা জফলা দিতে হবে, ওকে। আর মনে রাখতে হবে শব্দের শেষে যদি, একটু আগে যেটা আলোচনা করেছি, শব্দের শেষে যদি জফলা থাকে তার পরিবর্তে এই প্রত্যয় দিতে হবে। তাহলে জয়ের উপর রেপ কিংবা জফলা, একটু আগে যেটা আলোচনা করেছি। তো অন্তস্থ জয়ের উপর রেপ, এটার যদি আমি এখন উদাহরণ দিই, সৌন্দর্য, মাধুর্য, কৌমার্য, ধৈর্য, ওকে। তাহলে একটু দেখি সৌন্দর্য, সেই একই নিয়মে, ওই যে ও, এটা তো ঔকার, ঔকার ভাঙলে কি পাই? অযোগ রস্য, অ বাদ দিয়ে দেব, ওকে, একটু আগে যেটা শিখিয়েছি অ বা ও, তাহলে অ বাদ দিলে রস্য, তাহলে এই রস্যকারটা শয়ের সঙ্গে যুক্ত হবে, সুন্দর। আর এই যে জয়ের রেফ, এটার কারণে আমার এই যুক্তবর্ণটা দিতে হবে। মাধুর্য, আকার বাদ দেব, একটু আগে শিখিয়েছি, মধুর। কৌমার্য, সেই একই নিয়ম, ও, অযোগ রস্য বা ও যোগ রস্য, তাহলে অ বাদ দেব, তাহলে কি থাকে? রস্য, তাহলে এই রস্যকারটা দিয়ে দেব কয়ের সঙ্গে,
কুমার, আর ওকে ধৈর্য। এখানে আমরা একটু দেখি, এটা তো আমরা বলি ওইটাকে ভাঙলে কি পাই? অ যোগ রস্বই বা ও যোগ রস্বই। এখন প্রথমটা বাদ দেব, ওই আর রস্বই। তো আসলেই আমি যদি এখন এই ধয়ের সঙ্গে রস্বই ইকার দিই, এরকম তো কোনো শব্দ নেই। তো শব্দটা আছে দীর্ঘিকার দিয়ে, যে কারণে এখানে রস্বইটা দীর্ঘ ইকার হয়ে যাবে। তাহলে ধীর। আর এই জয়ের পরিবর্তে এটা। ওকে, যদি আমি বলি সৌর্য, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। সুর, আর এই যুক্তবর্ণ, সুর মানে শক্তিশালী, বলবান। এখানে জফলা হবে স্বাভাবিকভাবে, যেহেতু আমি আগে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি ইক উচ্চারিত হয়, ইকের পরিবর্তে আমরা এই প্রত্যয়টা ব্যবহার করব। ঠিক আছে, আগে আমি কিছু উদাহরণ দিয়ে নিই। খুব দ্রুত গতিতে বুঝছি, একদিকে ভিডিও যেন বড় না হয়। ওকে, আর সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে, অনেক উদাহরণ দিতে হচ্ছে, অনেক নিয়ম, সেটাও। তো স্বাভাবিকভাবে আমি যদি এখন বলি সাহিত্যিক, বৈজ্ঞানিক, তাই না? মানবিক, দৈনিক, শৈল্পিক, বার্ষিক, ঐহিক, পারত্রিক, প্রতিটা শব্দের শেষে আমার ইক উচ্চারিত হচ্ছে। প্রতিটা শব্দের শেষে আমার কি উচ্চারিত হচ্ছে? ইক। তাহলে ইকের পরিবর্তে আমার এই প্রত্যয়টা ব্যবহার করব। তাহলে মেইন শব্দ হচ্ছে সাহিত্য, ইকের পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। ওকে, কিন্তু যদি আমি বলতাম সাহিত্য, শুধু সাহিত্য, তাহলে কিন্তু বলতে হবে সহিত। ওকে, আকার বাদ দেওয়া, সহিত মানে সঙ্গে। ওকে, একটু আগে আমি আলোচনা করেছি, আর জফলার পরিবর্তে এটা। কিন্তু ইক থাকলে কিন্তু আগে সাহিত্য শব্দটা আনতে হবে, মেইন শব্দটা। বৈজ্ঞানিক, মেইন শব্দ বিজ্ঞান, আমরা মেইন শব্দটা রেখে দেব। মানবিক, মেইন শব্দ মানব, আর ইকের পরিবর্তে স্নেক। কিন্তু যদি উদাহরণ দেয় শুধু শুধু যদি বলে মানব, তাহলে সেই ব থাকলে কি হবে? ব থাকলে এই যে বয়ের পরিবর্তে এটা, আর আকার বাদ যাবে মন, আর আকারের পরিবর্তে রস্যকার মন, মনুর বংশধর মানব। একটু আগেই আমি আলোচনা করেছি, এটাও খেয়াল রাখতে হবে। মেইন শব্দ দিন, ইকের পরিবর্তে এই যুক্তবর্ণ। তো তোমরা চাইলে কিছু কিছু বইতে এটার সরাসরি ইক রেখে দিয়েছে, এরকম এটাও দিতে পারে এভাবে। কিছু বই এরকম দিয়েছে ইক এভাবে, আর সংস্কৃত প্রত্যয় লিখে পাশে ব্র্যাকেট দিয়ে ভেবে দিতে পারো। মেইন শব্দ শিল্প, মেইন শব্দ বর্ষ। ঐহিক কাকে বলে আগে সেটা একটু জানি। ইহকাল সম্পর্কিত, ঐহিক বলা হয় ইহকাল সম্পর্কিত। আর পারত্রিক কাকে বলে? পরকাল সম্পর্কিত। তাহলে ইহকালের প্রথমে আছে ইহ, তাহলে মেইন শব্দ ইহ, আর ইকের পরিবর্তে আমরা এই যুক্ত বর্ণ বসাবো। আর পারত্রিকের মেইন শব্দ হচ্ছে পর, তাহলে পর যোগ আমরা এই প্রত্যয়টা ব্যবহার করব। খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লিখে নিও। পরবর্তী নিয়মে যাই। শব্দের শেষে যদি ইও থাকে, তাহলে ইওর পরিবর্তে এটা হবে। ওকে, শব্দের শেষে যদি ইও থাকে, ইওর পরিবর্তে এটা হবে। আমি আগে উদাহরণটা লিখে নিই। আমি যদি এখন বলি বায়বীয়, স্বর্গীয়,
ওকে, বায়বীয়, স্বর্গীয়। আরো যদি আমরা এরকম উদাহরণ দিই, কি দিতে পারি? বাষ্পীয় দেয়া যায় না? তাহলে শব্দের শেষে কি আছে আমার? ইও আছে। তো এখন আমি যদি বলি মেইন শব্দটা হচ্ছে বায়ু, আর শব্দের শেষে একটা ইও আছে, ইওর পরিবর্তে আমরা কি দেব? এই যে, ওকে, স্বর্গীয়, মেইন শব্দ স্বর্গ, ইওর পরিবর্তে আমরা এই প্রত্যয়টা ব্যবহার করব, বাষ্পীয়। তো অনেকে মূর্ধন্য স দিয়ে দেয়, কিন্তু ব্যাকরণের যে নিয়ম অনুযায়ী দন্ত স হওয়া উচিত, কিন্তু অনেকেই দেয়। তো বাষ্প, ওকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো শব্দের শেষে যদি ইও থাকে, ইওর পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। আবার যদি আমি এখন বলি শব্দের শেষে যদি আয়ন থাকে, আয়নের পরিবর্তে এটা হবে, যেমন রামায়ণ, নারায়ণ, দৈপায়ন, দৈপায়ন, সুন্দর করে লিখি, দৈপায়ন। তো প্রতিটা শব্দের শেষে আয়ন উচ্চারিত হয়, প্রতিটা শব্দের শেষে আয়ন উচ্চারিত হয়, তাই না? তো আমরা কি করব? রাম, আমরা এই প্রত্যয়টা রেখে দেব, নারায়ণ, এই যে এই প্রত্যয়টা রেখে দিলাম। দৈপায়ন কাকে বলে? দৈপায়ন শব্দের অর্থ হচ্ছে যে দ্বীপে জন্মগ্রহণ করেছে, যে দ্বীপে জন্মগ্রহণ করেছে তাকে বলে দৈপায়ন। হিন্দু ধর্মে আছে কৃষ্ণ দৈপায়ন বেশ। তাহলে মেইন শব্দ দ্বীপ, আর আয়নের পরিবর্তে আমরা এই শব্দটা ব্যবহার করব। দেখা যাক, শব্দের শেষে যদি ইও উচ্চারিত হয়, ইও, তাহলে ইওর পরিবর্তে হবে এই যুক্ত বর্ণ, মানে এই প্রত্যয়টা হবে এওর পরিবর্তে। তাহলে দেখি কিছু শব্দ দিই। আতিথেয়, পাথেয়, আগ্নেয়, ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খুব দ্রুত এগুলো একটা লিখে নিতে হবে, আমি মুছে দিচ্ছি। আতিথেয়, পাথেয়, আগ্নেয়। যদি বলি বৈমাত্রীয়, বৈমাত্রীয়, ঠিক আছে, কিংবা ভাগিনেয়, তাহলে মেইন শব্দ, এই যে প্রতিটা শব্দের শেষে এও উচ্চারিত হয়, প্রতিটা, তাহলে মেইন শব্দটা রাখবো অতিথি, আর এই প্রত্যয়টা বসিয়ে দেব, মেইন শব্দ পথ, আমরা এই প্রত্যয়টা বসিয়ে দিই, মেইন শব্দ অগ্নি, আর এটার মেইন শব্দ হচ্ছে বিমাত্রী। বৈমাত্রীয় আমরা যেটাকে বলি সৎ, স্টেপ, ওকে। বৈমাত্রীয় ভাই, স্টেপ ব্রাদার, বৈমাত্রীয় বোন, স্টেপ সিস্টার, সেটা বিমাত্রী মানে স্টেপ মাদার। আর এখানে এও আছে, এওর পরিবর্তে এটা। আর ভাগিনী, মেইন শব্দ হচ্ছে ভগিনী, ভগিনী, ভগিনী মানে বোন, আর বোনের যে সন্তান তারা ভাগিনীও। আর এখানে এও আছে, এওর পরিবর্তে আমরা এই প্রত্যয়টা ব্যবহার করব। ইন বলে একটা প্রত্যয় আছে, ইন, যেমন আমি উদাহরণ দিচ্ছি, কুলীন, সর্বজনীন, ওকে, গ্রামীণ, এরকম প্রত্যয় আছে। তো প্রতিটা শব্দের শেষে আমার ইন উচ্চারিত হয়, ইন। তাহলে কুল, আর ইনটা বসিয়ে দিই। তো কোনো কোনো বইয়ে স্বাভাবিকভাবে নিন দিয়েছে, এরকম নিন, তো ইন দিলেও হয়। মেইন শব্দ সর্বজন, গ্রামীণ, মেইন শব্দ গ্রাম, ইন।
ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে যে তদ্ধিত প্রত্যয়গুলো আলোচনা করেছি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এখন যেটা আলোচনা করব বিদেশি তদ্ধিত প্রত্যয়। খুব সংক্ষেপে, একটু ধৈর্য নিয়েও, অনেকক্ষণ ধরে স্বাভাবিকভাবে অনেক অনেক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেদিকেও চিন্তা। তো 1 ঘন্টার উপরে অলরেডি হয়ে গেছে। তো আর স্বাভাবিকভাবে 7-8 মিনিটের ভিতরে বিদেশি তদ্ধিত প্রত্যয় দিয়ে এই তদ্ধিত প্রত্যয়ের টোটাল ক্লাসটাই শেষ করে দিচ্ছি। আর মূলত আজকের আলোচনা আমি বারবার বলছি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই মূলত আমি আলোচনা করছি। বিভিন্ন বিদেশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই বাছাই করে আমি আলোচনা করছি। তাহলে এবার বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় একটু দেখি। তো বিদেশি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আমরা প্রথমে ফার্সি যে প্রত্যয় সেটা নিয়ে একটা কথা বলি। ফার্সি হচ্ছে ইরান বা পারস্যের। তো আমি উদাহরণগুলো দিচ্ছি: সই, দার, বাজ, খোর, ওকে, দানি, বন্দি। আমি গুরুত্বপূর্ণগুলো দিয়ে দিচ্ছি। বন্দি। আর মনে রাখবে যে প্রত্যয়ের সাধারণত অর্থ থাকে না, ওকে, এগুলোরও কোনো অর্থ নাই। আমি এগুলো দিয়ে শব্দ বানাই। তো টেকসই, জুৎসই, মানানসই, চলনসই, ওকে। আসলে এই সই নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কোনো শব্দের সঙ্গে যখন সই যুক্ত হয়ে যায় তখন ওই শব্দগুলোর দ্বারা উপযুক্ত অর্থে ব্যবহৃত হয়, উপযুক্ত বা যথার্থ, ওকে। এখন টেকসই, জুৎসই, মানানসই, চলনসই ব্যতিক্রম আছে, আর সেই ব্যতিক্রমটা এখান থেকে দিই তাহলে একটু সুবিধা হবে। ব্যতিক্রম কোনগুলো? টিপসই, নামসই, এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এখানে সইয়ের অর্থ আছে। এই সই মানে দস্তখত, সিগনেচার। আর এখানে কোনো সইয়ের অর্থ নাই। প্রত্যয়ের এই যে প্রত্যয়, এগুলোর কোনো অর্থ নাই। এখানে সইয়ের কোনো অর্থ বলতে পারবে না। কিন্তু টিপসই, নামসই, এখানে সইয়ের অর্থ আছে, দস্তখত, সাইন, সিগনেচার। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটি ব্যতিক্রম, টেকসই, জুৎসই, মানানসই, টিপসই, তাহলে টিপসই হবে, ওকে। দার, দোকানদার, জমিদার, তালুকদার, বহু আছে, অনেক শব্দ আছে। তালুকদার। ব্যতিক্রমটা একটু লিখো। ব্যতিক্রম কি? আমরা তো জানি প্রত্যয়ের কোনো অর্থ নেই। এখানে দ্বারের, এই যে দ্বারের কোনো অর্থ নেই। ব্যতিক্রম হচ্ছে এই যে দ্বার, কৃতদ্বার, অকৃতদ্বার। আসলে এখানে দ্বার অর্থ কি? এই যে কৃতদ্বার, একটু সুন্দর করে লিখি। এই দ্বারের অর্থ কি? এই দ্বারের অর্থ হচ্ছে স্ত্রী, বউ, স্ত্রী বা বউ। কৃতদ্বার অর্থ হচ্ছে যে বিয়ে করেছে, যার বউ আছে। আর অকৃতদ্বার অর্থ হচ্ছে যে বিয়ে করে নাই, যার বউ নেই। তাহলে এখানে দ্বার অর্থ হচ্ছে স্ত্রী। যেমন দ্বারা, এই যে এরকম একটা শব্দ হচ্ছে দ্বারা। দ্বারা মানে স্ত্রী, বউ। আর দ্বারা থেকে শব্দটা হচ্ছে দ্বার। তাহলে কৃতদ্বার যে বিয়ে করেছে, যার বউ আছে। অকৃতদ্বার যে বিয়ে করে না, যার বউ নাই। তাহলে এখানে দ্বারের কোনো অর্থ নাই, কিন্তু এখানে দ্বারের অর্থ আছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে কোনটি ব্যতিক্রম, দোকানদার, জমিদার, তালুকদার, কৃতদ্বার, উত্তর হবে কৃতদ্বার। কারণ প্রত্যয়ের অর্থ থাকে না, কিন্তু এখানে দ্বারের অর্থ আছে। বাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, ওকে, ধোকাবাজ, বহু শব্দ আছে। খোর, নেশাখোর, ঘুষখোর, ভালো শব্দ নেই, ওকে। আবার আমরা বলি ফুটেজখোর, ভিউখোর, ওকে। দানি, ফুলদানি, সাইদানি,
ওকে, কলমদানি। এভাবে বন্দি, নজরবন্দি, গৃহবন্দী, বহু শব্দ আছে। ওকে, আরো একটা দিই, নবিশ, শিক্ষানবিশ, নকল নবিশ, এগুলো ফার্সি প্রত্যয়, বিদেশি প্রত্যয়। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিছু হিন্দি প্রত্যয় দিই, গুরুত্বপূর্ণগুলো। তো হিন্দি প্রত্যয়, তো দেখি যে হিন্দি প্রত্যয়ে হিন্দি প্রত্যয় ওয়ালা, ওয়ালা সুন্দর করে দিই, ওয়ান, তারপরে আনা বা আনি, আচ্ছা আমি আলাদা করে দিই, আনা, আনি, সা বা সে। তো আমি উদাহরণ দিচ্ছি, বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ওয়ান, গারোয়ান। গারোয়ান মানে কি? যে গাড়ি চালায়, গাড়ি যোগ ওয়ান। দারোয়ান, দার যোগ ওয়ান। কোচোয়ান, কোচোয়ান, কোচ যোগ ওয়ান। কোচোয়ান অর্থ কি? যে ঘোড়ার গাড়ি চালায়। ঠিক আছে, তো আমি একটু নিচ দিয়ে দিই, আনা, আনি, আনা, বাবু আনা, বাবু আনা, আনি, হিন্দু আনি, গুরুত্বপূর্ণ, এটা দিয়ে মাঝে মাঝে আসে, সা বা সে। পানি যোগ সা, শব্দটা কিভাবে হলো? পানিসা। আর পানিসা থেকে শব্দটা আসছে পানসে, পানসে। তাহলে পানি যোগ সা, পানিসা, আর এরপর আসছে পানসে। গ্রাম এলাকায় বা অনেকে অশুদ্ধ উচ্চারণ করে পাইনসা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করলাম তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো, অর্থাৎ বলা যেতে পারে তদ্ধিত প্রত্যয়ের নিউক্লিয়াস যে উদাহরণগুলো, সেই গুরুত্বপূর্ণ উদাহরণগুলোর এতক্ষণ ধরে আলোচনা করেছি। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে উদাহরণগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ভালো থাকো, সকলের ভালোবাসায়, আগামীর আলো আশায়। আর একটা কথা, যে কৃৎ প্রত্যয় নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো।